আরও একবার স্পেনকে উদ্ধার করলেন সেই মেরিনো, মিকেল মরিনো, সুপার সাব। স্পেন যখন ওই পেনিট্রেশনহীন পাসিং করতে করতে ক্লান্ত এবং উদ্দেশ্যহীন বল পজিশন নিয়ে প্রায় বিধ্বস্ত, সেই অবস্থায় মিকেল মরিনো মাঠে নামলেন, কয়েক মিনিটের মধ্যে গোল করলেন এবং দলকে জিতালেন। এই ব্যাপারটা এখন নিয়মিত চিত্র হয়ে গেছে। নকআউটে তো পরপর ২ ম্যাচে স্পেনের উদ্ধার হলো এই মিকেল মরিনো সুপার সাব দিয়ে। এছাড়া আপনি যদি দেখেন গত সিজনে আর্সেনালের অর্ধেকের বেশি ম্যাচ সে সুপার সাব হিসাবে খেলছে এবং ওরকম দুর্দান্ত ইম্প্যাক্ট রাখছে। আবার স্পেনেও এই ফুয়েন্তের সময় কখনো ইউরোর গুরুত্বপূর্ণ ম্যাচে, কখনো বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে এই একই ভূমিকায় মেরিনো উদ্ধার করে যাচ্ছেন স্পেনকে, যেটাকে লোকেরা বলতেছে, ওয়াল স্ট্রিট জার্নাল বলতেছে দ্য জোকার। মানে খারাপ অর্থে না, জোকার হচ্ছে তাসে একটা কার্ড থাকে জোকার, আপনি যে কোনো কার্ডের বদলে ইউজ করতে পারেন। এটা বিবিসি খুব ভালো বিশ্লেষণ করছে, তারা বলতেছে যে সম্ভবত এখন সবচেয়ে কমপ্লিট ফুটবলার, যে কারো বদলে সে মাঠে খেলতে পারে, সবচেয়ে বৈচিত্র্যময় খেলোয়াড় এবং সবচেয়ে ভালো সাব। এখন মেরিনো সাব কেন? মেরিনো কি স্টার্ট করার যোগ্যতা রাখেন না? এই জিনিসগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, হচ্ছে, হয়। আমি গতকালকের যে ম্যাচটা, ওই ম্যাচটার প্রেক্ষাপট এবং মেরিনোর এই যে এখন বিশ্বের সেরা সুপার সাব, গোল ডট কমের ভাষায় আল্টিমেট সুপার সাব, এই আল্টিমেট সুপার সাব হয়ে ওঠা, এই জিনিসটা নিয়ে একটু ছোট্ট করে বলবো। মিকেল মরিনোর অভিষেক হয়েছিল হচ্ছে সাব হিসাবে। সাধারণত ইন্টারন্যাশনাল অভিষেক সাব হিসাবেই হয়। সে অভিষেকটা হয়েছিল বুস্কার্সের বদলে। এরপরে সে হেন কোনো খেলোয়াড় নাই স্পেন টিমে যার বদলে তার মাঠে নামতে হয় নাই। কখনো পেদ্রির বদলে, কখনো রদ্রির বদলে, কখনো ওলমোর বদলে, কখনো ইয়ামালের বদলে, কখনো স্ট্রাইকার হিসাবে যেই খেলুক তার বদলে। মানে ওর সবার বদলে নামার জন্য একটা যদি কমন ক্যারেক্টার থাকে তাহলে সে। বিবিসির এটা নিয়ে দুর্দান্ত লেখা আছে, আপনারা সার্চ দিলেই পাবেন যে এত বৈচিত্র্যময় খেলোয়াড় যে কারো বদলে খেলতে পারে, এই জিনিসটা আধুনিক পৃথিবীতে খুব একটা দেখা যায় না। এখন তো স্পেশালিস্ট রোল অনেক বেশি। হ্যাঁ, আমরা বলি বটে ভার্সেটাইল খেলোয়াড়, সেটা কতটুকু? ওই অ্যাটাকিং মিডফিল্ড থেকে ফরওয়ার্ড, ফলস নাইন, স্ট্রাইকার, এটুকু। কিন্তু আপনি একেবারে ডিফেন্সিভ মিডফিল্ড থেকে জেনুইন স্ট্রাইকার, নাম্বার 9 হিসাবে, ফলস নাইনও না, নাম্বার 9 হিসাবে খেলতেছেন। নাম্বার 9 কেও রিপ্লেস করতেছেন, ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিকেও রিপ্লেস করতেছেন এবং যে রোলে দেওয়া হচ্ছে সেই রোলেই আপনি খেলতেছেন। বক্স টু বক্স খেলতে বললেও তাই খেলতেছেন এবং সেটা খেলার সময় পাচ্ছেন ২০ থেকে ৩০ মিনিট। প্রায় দিনই পুরো ম্যাচ পান না। এটা খুবই বিচিত্র একটা ব্যাপার। এটা ব্যাখ্যা এবং এই জিনিসটারে শক্ত করছেন মিকেল আর্তেতা। গত সিজনেই মূলত আর্তেতা এটার একটা চূড়ান্ত রূপ দেখান এবং আর্তেতা সেখানে ওকে, যেটা আর্তেতার নতুন সংযোজন ছিল, ও এর আগে থেকেই সুপার সাব। ওর ক্যারিয়ারের শুরু থেকে, সে ২০২০ থেকেই ও কখনো ধারাবাহিকভাবে স্টার্টার হতে পারে নাই। আমি ওর ম্যাচের পার্সেন্টেজ দেখতেছিলাম, তো এই ২০২৩-এর আগ পর্যন্ত জিনিসটা ছিল 50-50, যে ও অর্ধেক ম্যাচ হয়তো স্টার্টার থাকতো, অর্ধেক ম্যাচ বেঞ্চ থেকে এসে খেলতো। ফাইন, ২০২৩-এর পর থেকে তো হওয়া উচিত, ও তো ততদিনে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে গেছে। কিন্তু আমাদের তো ভাবা উচিত ছিল যে ২০২৩ থেকে ২৬ এই সময় বোধহয় তার স্টার্টার হওয়ার পরিমাণ বাড়ছে, না অনেক কমছে। এই সময় এসে 70% ম্যাচেই সে বেঞ্চ থেকে নামে। শেষ ২০ মিনিট, ৩০ মিনিট, কখনো ৪০ মিনিটও খেলে ফেলে এবং নেমে ওই সময়ে সে বদলায় দেয় সবকিছু। এই জিনিসটা এবার মিকাল আর্তেতা আরেকটা জিনিস যোগ করলেন এবারের সিজনে আর্সেনালে, সেটা হচ্ছে ওকে প্রথমবারের মতো স্ট্রাইকারের সাব হিসাবে নামাইলেন এবং ও নিজেই বিবিসিকে বলছে যে ওই রাতটা ওর জন্য একটা খুব রোমাঞ্চকর রাত ছিল। আগের দিন বিকালে ওকে একজন সহকারী কোচ বলছেন যে মিকাইল তোমাকে নিয়ে এটা ভাবতেছে যে তুমি কালকে স্ট্রাইকার হিসাবে খেলবা এবং সাব হিসাবে। তো ও তো জানে না, ও কখনো স্ট্রাইকার হিসাবে খেলে নাই, লম্বা ছেলে কিন্তু কখনো স্ট্রাইকার হিসাবে খেলে নাই। ও সারা রাত অলমোস্ট টিভিতে সতীর্থদের, ওর টিমের সতীর্থদের স্ট্রাইকার হিসাবে যারা খেলে তাদের খেলা দেখছে। মানে কি পরিমাণে দেখেন ছেলেটার ইচ্ছা যে আমাকে যে রোলে দিক ওই রোলে আমি পারবো, ওই রোলে আমি চেষ্টা করব।
এখানে মিকাইল আর্তেতা বিবিসিরে বলছেন যে আমি যে কারণে এটা করছি যে ওর মূল শক্তি, ওর স্কিল দুর্দান্ত, ও মাঠকে খুব ভালো বুঝতে পারে, ওর স্পিড ভালো, ও লম্বা হয়, এরিয়াল বলে খুব ভালো, এগুলো সব স্ট্রেংথ আমি জানি। আমার কাছে মনে হয় যে ওর মূল শক্তি হচ্ছে সময় মতো নির্দিষ্ট জায়গায় সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত হতে পারা। উনি বলতেছেন যে ওর মতো টাইমিং এই পৃথিবীতে খুব কম ফুটবলারের আছে। ওকে আপনি যখন ডিফেন্সিভ মিডফিল্ডে দেবেন, ও ইন্টারসেপ্ট করার ডিসিশনটা নিয়ে ফেলবে অন্য যে কারোর আগে। ও যখন মিডফিল্ডে থাকবে, ও অনেক আগে বুঝে ফেলবে যে ও বলটা কোথায় রিসিভ করবে এবং কোথায় পাস দেবে। এই যে টাইমিং করতে পারা, কখনো আপনার মনে হবে না যে ও সঠিক জায়গায় নাই। যে জায়গাটায় থাকলে ও সবচেয়ে ভালো রেজাল্ট দিতে পারে, সেই জায়গাটা কেমন করে যেন আগে পৌঁছায় যায়। এবং এই জিনিসটা মিকাইল আর্তেতা শেষ পর্যন্ত বলতেছিলেন যে হি ক্যান স্মেল ডেঞ্জার। ডেঞ্জার মানে শুধু ডেঞ্জার না, এনিথিং, মানে যে কোনো জিনিস ঘটতে যাচ্ছে এটাও আগে থেকে টের পায়। যে ও এটা, মিকাইল আর্তেতা একটু অলৌকিকত্ব আরোপ করছেন যে ওর ভিতরে কিছু একটা আছে, যে ও এই গন্ধটা পায় আগে থেকে, গোল হবে বা আমারে উপরে অ্যাটাক আসতে যাচ্ছে, মিডফিল্ড একটা চাওস হতে যাচ্ছে, এই জিনিসটাকে সে আগে থেকে টের পায়। বিস্ময়কর ব্যাপার যদিও না, আমার কাছে মনে হয় যে হয়তো ইয়ে ইন্টারপ্রিটেশন ক্ষমতা, রিড করার ক্ষমতা অন্য অনেকের চেয়ে বেশি, বা অলৌকিকত্বও থাকতে পারে, আমি জানি না। এই আর্তেতা যদি বলেন আর্তেতার মতো মানুষ হইতে পারে, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে সে আসলেই ওই সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত হওয়া এবং ওইটা সেন্স করতে পারা যে কি হতে যাচ্ছে। আমার জন্য একটা এরিয়াল বল আসবে কয়েক সেকেন্ড পর, আমাকে সেটার জন্য পোস্টার, বডি পোস্টার রেডি রাখতে হবে, আমি হেড করব, হেড করে মুহূর্তের মধ্যে রেজাল্ট এনে দিব। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তাকে অনন্য করে ফেলছে। এবং বিবিসির যেটা সঙ্গে একই সঙ্গে মূল্যায়ন, এই মূল্যায়ন আবার প্রিমিয়ার লিগ অ্যানালিস্টেরও। প্রিমিয়ার লিগ অ্যানালিস্ট বলে ওদের যে অ্যানালিসিস হয় ওখানের একটা ফিচারও এই মূল্যায়ন করতেছে যে ও হচ্ছে এই যে ভার্সেটাইল প্রোফাইল, এটার কারণে খুব গুরুত্বপূর্ণ। এই যে যেটা বললাম যে শুরু করছিল বুস্কেটসের বদলি হিসাবে ক্যারিয়ারটা, এরপরে দিন দুনিয়ায় সবার বদলি হিসাবে খেলে, এবং যখন যার বদলি হিসাবে খেলে এটা সে তার মতোই খেলে বা তার চেয়েও ভালো খেলে। এটা অনেকগুলো ব্যাপার করে। প্রথমত হচ্ছে সে যখন মাঠে নামে তখন গেম সিনারিও হঠাৎ করে বদলে দেওয়া যায়। আমার এই মুহূর্তে ডিফেন্সিভ মিডফিল্ডার ফাংশন কম করতেছে, নামাও ডিফেন্সিভ মিডফিল্ডার। স্ট্রাইকার ফাংশন কম করতেছে, নামাও স্ট্রাইকার। এটা তো ট্র্যাডিশনাল। কিন্তু সবচেয়ে বড় কথা কোচরা যেটা ইউজ করেন সেটা হচ্ছে যে আমি কোনো একটা জায়গায় বাড়তি জোর দিব। বাড়তি জোর দিয়েও ওর স্ট্রেংথটা অন্য জায়গায় কাজে লাগাবো। মানে ওকে ডুয়াল প্রোফাইলে ইউজ করব। ওকে নামাবো আমি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে, কিন্তু ও স্ট্রাইকার হিসাবেও থ্রেট তৈরি করবে। মানে এই যে ওকে ডুয়াল প্রোফাইলে ইউজ করা বা মাল্টি প্রোফাইলে ইউজ করা, এই জিনিসটা প্রতিপক্ষরে কার্যত ওই সময় শেষ করে দেয়। প্রথমত মিকাইল মেরিনো যে মুহূর্তে ইয়েটা খোলে, রিপটা খোলে, সেই মুহূর্তে কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়দের একটা নার্ভাসনেস তৈরি হয় যে আজকে কই নামবে, কি করবে, এই নামে কি গোল করবে, নাকি ডিফেন্সিভ মিডফিল্ডে একটা ছেঁড়া বেড়া করবে, নাকি মিডফিল্ডে চান্স তৈরি করবে, নাকি অন্য কিছু একটা করবে। এইটা নিয়ে একটা মনস্তাত্ত্বিক একটা ঝামেলাই তৈরি হয় এত ভার্সেটাইল প্রোফাইলের খেলোয়াড়কে নামতে দেখলে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সে নামার পরে তাকে ঠিক কী হিসাবে ট্রিট করা হবে, তার রোলটা তো ডিফাইন করে নামানো হয় না। যেহেতু তার যার বদলি হিসেবে নামাচ্ছে, সে তার রোলই সবসময় প্লে করে না। ট্র্যাডিশনাল তো যে তুমি রদ্রির বদলে নামতেছো, রদ্রির মতো খেলো। কিন্তু আর্তেতা বলতেছেন বা ফুয়েন্তে বলতেছেন যে তুমি নামতেছো রদ্রির বদলে, খেলবা পেদ্রির মতো। এই যে ব্যাপারটা, এটা আরো ভয়ানক যে ও এক রোলে নামতেছে, দেখাচ্ছে আর কাজ করতেছে আর একরকম। এখন আপনার মনে হতে পারে যে এরকম একটা খেলোয়াড়কে কেন বেঞ্চে বসানো হয়? এই জিনিসটা আর্তেতা বলছেন যে ও এমন না যে স্টার্টার হিসাবে ওর যোগ্যতা নেই বলে ও বেঞ্চে থাকে। ওর সুপার সাব হিসাবে যোগ্যতা এত বেশি, এজন্য আমরা প্রয়োজন অনুযায়ী তাকে বেঞ্চে বসায় রাখি। হি ইজ নট এ বেঞ্চার। তাকে বেঞ্চার বলে কথা বলবেন না। ও স্টার্টারই। ওটা এক ধরনের স্টার্টার। আমার ওই সময়ে ওকে সবচেয়ে বেশি দরকার। কোনোভাবেই ব্যাপারটা এরকম না যে ওকে এর আগ পর্যন্ত দরকার ছিল না বা ওকে আমার শুরু থেকে দরকার নাই। শুরু থেকে হলেও দুর্দান্ত হতো। ওকে এর আগেও আমার দরকার। কিন্তু ওই সময় ওর নতুন উপস্থিতিটা গেমকে বদলে দেয়। দে লা ফুয়েন্তেও একই কথা বলেন। এটা ওকে আন্ডারমাইন করা না। ও যে বেঞ্চে থাকে এটা একটা
খুব দুর্দান্ত অস্ত্র হিসাবে থাকে, শুধু জোকার হিসাবে থাকে না। ও বেঞ্চে থাকে হচ্ছে আল্টিমেট সুপার সাব হিসাবে, যে তোমরা পারতেছো না, আই এম হেয়ার। এবং বলতেছে, ওয়াল স্ট্রিট জার্নাল বলতেছে যে হি ইজ এ গ্রেট লিডার। সে কিন্তু ড্রেসিং রুমে লিডারশিপ যে গ্রুপ থাকে, সেই লিডারশিপ গ্রুপের খুব গুরুত্বপূর্ণ মেম্বার। এটা আমি জানতাম না একেবারেই, কারণ ওরে তো দেখলে মনে হয় যে আসলেই ও একটু আউটসাইডার। আমার ধারণা ছিল এগুলো পড়ার আগে যে ও একটু আউটসাইডার, কিন্তু কোচরা ওকে আসলে অপ্রয়োজনীয় বলে বেঞ্চে রাখেন তা না, অতি প্রয়োজনীয় বলে সাফ করার জন্য ওয়েট করতে থাকেন যে কখন সময় আসবে আমার মেরিনোর সেরাটা দেখাইতে পারবে। আর সারা ম্যাচে মাঠে রাখা মানে তো প্রেডিক্টেবল হয়ে যাওয়া। এটা অনেকটা বলতে পারেন যে সেরা অস্ত্রটারে আপনি লুকায় রাখছেন। আমি একটু ঝামেলা আছে বা তুমি একটু বেশি বুঝতেছ, ওকে আমার সেরা অস্ত্রটা এখন নামবে। অনেক সময় আমরা বলি না তুরুপের তাস, এটা হচ্ছে তুরুপের তাস। এখন মেরিনো নিশ্চয়ই এই জিনিসটায় হয়তো তার ব্যক্তিগত দুঃখ থাকতে পারে যে আর্সেনালের মতো দলে খেলি, স্পেনে খেলি, ক্যারিয়ারের শুরুতে তবু এর থেকে বেশি ম্যাচ পাইতাম, এখন তো আসলে বেঞ্চই হয়ে গেছি। কিন্তু আবার এভাবে সে দেখে না। আমি যতগুলো ইন্টারভিউ পড়লাম তার, আমি দেখলাম যে সে আসলে ওই জিনিসটাই এনজয় করে, যে আমি একজন উদ্ধারকর্তা, আমি ত্রাণ করতে চাই। এটা বিভিন্নভাবে অ্যানালিসিস করে টপটা দেখাইছে যে এত সুন্দর সুপার সাব আধুনিক ফুটবল ইতিহাসে আসে নাই। সে যখনই নামে, দেখেন এই যে দুই ম্যাচেই নামার 6 থেকে 3 মিনিটের মধ্যে গোল করে ফেলল। এটা অবশ্যই বেশি কাকতালীয় যে দুটো ম্যাচেই নামার কয়েক মিনিটের মধ্যে আপনি গোল করে ফেলতেছেন। কিন্তু রিয়েলিটি হচ্ছে সে নামলেই খেলার সিনারিও বদলে যায়। ফলে সে ওই জিনিসটা খুব এনজয়ও করে। সে তার ওই যে সুপার সাব রোলটা, সে এখন আল্টিমেট সুপার সাব অফ দ্য ওয়ার্ল্ড, এই জিনিসটা খুব এনজয় করে। এখন সে এনজয় করুক, কিন্তু তার এই খেলানো এবং তাকে দিয়ে বারবার উদ্ধার পাওয়া, এটাতে আমি স্পেনকে নিয়ে সেই ২০১০-এর বিরক্তির উপরে খুব একটা উঠতে পারলাম না। দে লা ফুয়েন্তেকে নিয়ে তো অনেকে খুব উচ্ছ্বসিত, বিশেষ করে আমাদের স্কালোনির সবচেয়ে প্রিয় কোচ হচ্ছে দে লা ফুয়েন্তে। কিন্তু দে লা ফুয়েন্তের ঘাড়ে কি দেল বস্কের ভূত? আমি ঠিক জানি না। এ ব্যাপারটা যদি বুঝে উঠতে পারি, আমি যেহেতু স্পেনের খেলা খুব একটা দেখি না, আ দে লা ফুয়েন্তের এজ লেভেলের খেলা তো দেখার প্রশ্নই আসে নাই। যেখানে উনি লিজেন্ড, সেই লেভেলে ওনার কোনো খেলাই দেখি নাই। কিন্তু একটু বোঝার চেষ্টা করি যে কেন লোকটারে অন্য কোচরা খুব হাইলি রেট করে, কিন্তু আমার কেন মাঠে দেখে মনে হচ্ছে ওই দেল বস্কের মতো নন প্রাগমাটিক একজন টেকনিকে মুগ্ধ মানুষ। কি জানি? আমি ঠিক জানি না। হয়তো আরো স্তর আছে, আরো লেয়ার আছে। লেয়ারগুলো ভাঙার অপেক্ষায় থাকি। যদি পারি একটা কনটেন্ট করার ইচ্ছা রইল দে লা ফুয়েন্তেকে নিয়ে। তার আগ পর্যন্ত বলি স্পেন কিন্তু এই যা খেলতেছে, এই এত লো পেনিট্রেশন, এত বল পজিশন রেখেও বারবার লস করা, এটা দিয়ে ফ্রান্সের সামনে অন্তত দাঁড়াইতে পারবে না। আই হোপ আর্জেন্টিনার সামনেও পারবে না। সবার জন্য শুভকামনা, মেরিনোর জন্য অনেক শুভকামনা।